নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এহসান মানসুর, যিনি বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, ২৭ বছর IMF এ ছিলেন, দক্ষ টেকনোক্র্যাট, তাকে ইউনুস সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব দিয়েছেন এই ২-৩ মাস আগে। টেলিগ্রাফ পত্রিকায় ৫ই ডিসেম্বর ফ্রন্ট পেজে একটি খবর বেরিয়েছে। তাতে দাবি করা হয়েছে যে সরকারিভাবে ১৭ বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু অসরকারিভাবে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের সরকারি এবং বেসরকারি ব্যাংক থেকে আত্মসাৎ করেছে কিছু লোক। এর মধ্যে ক্রোনি ক্যাপিটালিস্ট আছে, পাওয়ার্স দ্যাট বির ঘনিষ্ঠ আছে, অর্থাৎ ব্যুরোক্রেসি, বাংলাদেশের তৎকালীন সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের ঘনিষ্ঠ কিছু শিল্পপতি এই দুষ্কর্মটি করেছে। এহসান মানসুর এই দাবিটা করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি ভালো নয়, ব্যাংকগুলো কার্যত ফোঁপড়া হয়ে গেছে, মানুষ টাকা তুলতে গেলে সেভাবে টাকা পাচ্ছেন না, এই পরিস্থিতি চলবে। IMF এর কাছ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার বেল আউট প্যাকেজ তিনি চেয়েছেন। দেখুন, হাসিনা সরকারের আমলে যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে সে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই এবং তার খেসারত তাকে দিতে হচ্ছে। যদি সরকারিভাবে ১৭ বিলিয়ন ডলার এই বিষয়টা ঠিক হয়, তাহলে বাংলাদেশি টাকায় কত হাজার কোটি টাকা আপনারা বুঝতেই পারছেন। আর যদি অসরকারি মতে যেটা ৩০ বিলিয়ন মার্কিন ডলার হয়, তাহলেও এই টাকার অঙ্কটা হিউমাঙ্গাস, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ করাপশন চার্জেস, পলিটিক্যাল লিডারশিপ, ব্যুরোক্রেসি, ক্রোনি ক্যাপিটালিস্টদের মধ্যে যে অশুভ আঁতাত গড়ে উঠেছিল তার খেসারত বাংলাদেশকে দিতে হচ্ছে, এটাই এহসান মঞ্জুরের দাবি। যদিও আওয়ামী লীগের কোনো নেতারই বক্তব্য সেই প্রতিবেদক জানতে পারেননি, তাদের টেলিফোন বেজে গেছে, টেক্সট মেসেজের কোনো জবাব দেননি। এটা হলো শেখ হাসিনা সরকারের বিগত ১৫ বছর যে তিনি রাজ্যপাট সামলেছিলেন সেই রাজ্যপাটের এক অন্ধকার দিক। আবার ইউনুসকেও ধোয়া তুলসী পাতা ভাবার কোনো কারণ নেই। তিনি মাইক্রো ফিন্যান্সের নাম করে গরিব মানুষদের যেভাবে শোষণ করেছিলেন বাংলাদেশে, সে সম্পর্কেও প্রচুর রিপোর্ট প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গরিব মানুষকে শোষণ করে কোটি কোটি ডলার ইউনুস রোজগার করেছেন। সেই টাকা তিনি ক্লিন্টন ফাউন্ডেশনকে দিয়েছেন, পুরস্কার কিনতে, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যবহার করেছেন। তিনি ধন কুবের, কোনো সন্দেহ নেই। এবং মাইক্রোফিন্যান্সের যা নীতি হয় আর কি, এক্সরবিটেন্ট সুদ নেয়, তো বহু বাংলাদেশের গরিব মানুষ এই ইউনুসের চক্করে পড়ে সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ। তাহলে হাসিনা জমানায় দুর্নীতি বিপুল আয়তনে হয়েছে, আবার ইউনুস যখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তার এই যেটা বলে মাইক্রোফিন্যান্স, তা নিয়েও কম বিতর্ক হয়নি। তাহলে মুদ্রার এপিঠ মুদ্রার ওপিঠ। এখন প্রশ্ন হলো বাংলাদেশে কি হতে চলেছে। দেখুন, হিন্দু সংখ্যালঘু এবং ইসলাম বিরোধী এবং মুক্তি যুদ্ধের পক্ষে যারা, তাদেরকে টার্গেট কিলিং করা হবে বলে এরকম একটা খবর বাংলাদেশে ছড়িয়েছে। বেশ কিছু মানুষ, তাদের মধ্যে গণমাধ্যমের সঙ্গে যুক্ত এমন মানুষ আছেন বাংলাদেশে, তারা ভারতীয় বন্ধুদের ফোন করে উদ্বেগ জানিয়েছেন যে এরকম নাকি পরিকল্পনা হচ্ছে। সংখ্যালঘু নিধনযজ্ঞ তো চলছেই, তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের বেছে বেছে তাদের পরিবারের সদস্যদের টার্গেট করে খুন করার পরিকল্পনা হয়েছে। এখন ক্যাথরিন ওয়েস্ট, যিনি এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রকের বিষয় দেখাশোনা করেন, তিনি বাংলাদেশে এসেছিলেন, উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন,
তারা তাকে আশ্বস্ত করেছিলেন সংখ্যালঘু নিধন হবে না, কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি। সেই জন্য বাংলাদেশ ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছে বাংলাদেশে কার্যত আগুন জ্বলছে, যে কোনো মুহূর্তে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ হতে পারে, যারা ইসলামী ভাবাদর্শে বিশ্বাসী নয় তাদেরকে টার্গেট করে হত্যা করা হতে পারে, তাদেরকে ব্রিটিশ নাগরিকদের জনসমাবেশ, ধর্মীয় স্থান ইত্যাদি এড়িয়ে যেতে বলা হয়েছে। খুব প্রয়োজন না হলে এখন বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ব্রিটিশ হাইকমিশন যারা ঢাকায় অবস্থিত তারা বলেছেন। আমেরিকার বেদান্ত প্যাটেল, স্টেট ডিপার্টমেন্টের স্পোকসপারসন, তিনি উষ্মা প্রকাশ করেছেন যে গণতান্ত্রিক রীতিনীতি মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘন হচ্ছে। চিন্ময় প্রভুকে কোনো আইনজীবী দেওয়া হয়নি, এটা সরকারের দায়িত্ব ন্যায় বিচার রক্ষা করার জন্য। কিন্তু সুদি, ইউনূস, জঙ্গি এই সরকার, এখানে তো ন্যায় বিচারের কোনো প্রশ্নই নেই। ওরা তো টার্গেট করেছে যে চিন্ময় প্রভুকে জেলে আটকাতে হবে, যে কোনো মূল্যে জেলে আটকে রাখতে হবে, মামলার পর মামলা দিতে হবে যাতে চিন্ময় প্রভু তাড়াতাড়ি জেল থেকে মুক্তি না পান। কেন চিন্ময় প্রভুর উপর তাদের রাগ? একটাই রাগ, তিনি ধর্মীয় সংখ্যালঘুদের সংহত করেছিলেন, একজোট করেছিলেন, একজোট করে বলেছিলেন যে আমরা বাংলাদেশের মাটি ছাড়বো না, এখানে জন্মেছি, এখানেই পঞ্চভূতে বিলীন হব, বাংলাদেশের মাটির উপর আমাদের অধিকার কারুর থেকে কম নয়। এটাই মৌলবাদীদের রাগের কারণ। তাদের মনে হয়েছে তারা যা বলবেন ধর্মীয় সংখ্যালঘুরা একদম মুখ বুজে সহ্য করবেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকবেন, তাদের বাড়ির। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মাতৃশক্তিকে তারা লাঞ্ছনা করবে, জোর করে তুলে নিয়ে যাবে, তাদের সম্পত্তি জোর করে দখল করবে, মারধর করবে, তাড়িয়ে দেবে, হুমকি দেবে, ধর্মাচরণ করতে দেবে না। এর প্রতিবাদে চিন্ময় প্রভুর নেতৃত্বে যখন ধর্মীয় সংখ্যালঘুরা একজোট হয়ে তাদের হক জানাতে থাকলেন, তখন এই জঙ্গি ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা, হেফাজত প্রমুখ, তারা বললেন না, এটা তো বরদাস্ত করা যায় না। তখন পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলো। আক্রমণ এখনো হচ্ছে, আক্রমণ অব্যাহত থাকবে, কারণ ইউনূস চান বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘু একজনও যেন না থাকেন। পরিষ্কার এথনিক ক্লেন্সিং। এবং তার এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন হেফাজতে ইসলাম, জামাত, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, কুখ্যাত জঙ্গি হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ, জঙ্গিদের সহকারী নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, সবকটা জঙ্গি। মস্তিষ্ক ভর্তি ঘৃণা, হিন্দুদের প্রতি ঘৃণা, একটু উদারবাদে যারা বিশ্বাস করে তাদের প্রতি ঘৃণা, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদের প্রতি ঘৃণার চাষ হয়েছে মাদ্রাসায় শিক্ষিত এই ছেলেগুলো। তাই এদেরকে কখনো রেয়াত করা যাবে না। কিন্তু মানে বিপদটা কোথায়? যে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট কিলিং করা হবে, এরকম খবর আসছে। আর যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তারা অনেকেই বয়স হয়ে গেছেন, তাদের পরিবারের সদস্যরা আছেন, তারা অধিকাংশই আওয়ামী লীগের সদস্য, তাদেরকে চিহ্নিত করে অত্যাচার করা হবে, খুন করা হতে পারে। এটাই কিন্তু বাংলাদেশের জঙ্গি ইসলামী লোকজনদের লক্ষ্য। বাংলাদেশের মানুষ বলছেন, কোনো মন গড়া কাহিনী নয়। ইউনূস ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে গল্প উপন্যাস বলতে পারেন। তিনি একটা নির্লজ্জ বেহায়া টাইপের লোক। 86 বছর বয়স হয়ে গেছে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বাংলাদেশ থেকে এথনিক ক্লেনজিংকে সমর্থন করছেন। তা এই ধরনের দুরাত্মা যদি একটা দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে হবে? ধর্মীয় সংখ্যালঘুরা মুখ খুলছেন, চিন্ময় প্রভু জেলে, তার আইনজীবীকে এমন মারধর করা হয়েছে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যুদ্ধছেন।
যে সমস্ত আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে আদালতে সওয়াল করতে চেয়েছিলেন তাদেরকে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে, কেউ দাঁড়ালে তাদেরকে খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলছে। আর ইউনুস বলছে এগুলো নাকি সব গল্প উপন্যাস, কিচ্ছু হয়নি। সাদে বলি, সুদখোর ইউনুস একটা দুরাত্মা, বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংস করতে চায় এবং ধ্বংস করে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করে ওর শান্তি। ৮৬ বছর বয়স, ওর কি এসে যায়? ক্ষতিটা হবে বাংলাদেশের অসাম্প্রদায়িক মুক্তমনা মানুষের, বাংলাদেশের মহিলাদের, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের। তারা তালিবানদের হাতে পড়বেন। দেখুন, কথায় কথায় বলছে ধর্মীয় অবমাননা। একটা বাচ্চা ছেলে, সে ফেসবুকে কি পোস্ট করেছে, ধর্মীয় সংখ্যালঘু বলছে ধর্ম অবমাননা। মাদ্রাসার ছাত্ররা এবং দুষ্কৃতীরা একজোট হয়ে সব বাড়ি ভাঙচুর করছে। প্রায় 50টির উপর পরিবার এই শীতের সময় গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। আর সুদখোর ইউনুস বলছে সংখ্যালঘুদের উপর তো কোনো অত্যাচার হয়নি, ভারতীয় মিডিয়ার এক্সাজারেশন, আর এগুলো গল্প উপন্যাস। ভারতের বিদেশ সচিব যাবেন কি যাবেন না সে বিষয়ে ভারতের দিক থেকে কোনো কনফার্মেশন নেই, কিন্তু বাংলাদেশ দাবি করছে ভারতের বিদেশ সচিব আসবেন। এখন হিন্দু নিধনযজ্ঞ চলতে থাকলে ভারতের বিদেশ সচিব শেষ পর্যন্ত যাবেন কিনা তা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে। কোনো কনফার্মেশন এখনো আসেনি। তারপর এই ধরনের ঘটনাগুলোর খবর তো ভারতের বিদেশ মন্ত্রক রাখে, সাউথ ব্লক তো রাখে, যে টার্গেট কিলিং করা হতে পারে ধর্মীয় সংখ্যালঘুদের, মুক্তি যোদ্ধাদের পরিবারের সদস্যদের, মুক্তমনাদের। তো শেষ পর্যন্ত ভারতের বিদেশ সচিবের প্রস্তাবিত ঢাকা সফর আদৌ হবে কিনা আমার মনে তা নিয়ে সন্দেহ আছে। তবে আমি সবসময় আলাপ আলোচনায় বিশ্বাসী, ভারতে তাতে বিশ্বাস করে, কিন্তু আপনি কাদের সঙ্গে আলোচনা করবেন? যাদের মস্তিষ্কবর্তী ঘৃণা, যারা ভারতকে শত্রু দেশ বলে মনে করে, ভারতের খাবে, ভারতের পড়বে, ভারতের চিকিৎসা করাতে আসবে, ভারতের জন্য স্বাধীনতা পাবে, আর ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে মদত দেবে, এদের সাথে আপনি আলোচনা কি করবেন? কি করবেন এদের সঙ্গে আলোচনা? যাদের ওই মাদ্রাসা শিক্ষা প্রথম থেকে মৌলবাদের বীজটাকে বপন করে দিচ্ছে মনের মধ্যে, তাতে সার, জল, বাতাস দিয়ে উৎসাহিত করা হচ্ছে, এবং তারা অন্য কোনো ধর্মকে সহ্য করতে পারে না। তারা যা বলবে সেটাই হবে, তারা শরিয়া চালু করতে চাইবে, সেটাই সবাইকে মানতে হবে। অনেকে বলছেন এরপর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মাচরণ করতে গেলে জিজিয়া কর দিতে হবে, এটা চায়। মেয়েদের সর্বাঙ্গ ঢাকা পোশাকে রাস্তায় বেরোতে হবে, পুরুষ সঙ্গীকে নিয়ে বেরোতে হবে, চাকরি করতে পারবে না, সম্পত্তিতে অধিকার থাকবে না, রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে পারবে না। এইটাই তো প্রবর্তন করতে চায় এই জঙ্গিরা। অতএব ব্রিটিশ সরকার খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় মার্কিন প্রশাসনও এরকম কোনো নির্দেশিকা জারি করবে, এবং বিশ্বের অন্যান্য অনেক দেশও বাংলাদেশকে এড়িয়ে যাওয়ার জন্য তাদের দেশের নাগরিকদের পরামর্শ দেবে। কারণ ওরা কার্যত জঙ্গি রাষ্ট্র, এখন জঙ্গি রাষ্ট্র, কোনো আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই। বাংলাদেশের সাধারণ মানুষ সকালবেলা বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে সন্ধ্যেবেলা অক্ষত দেহে বাড়িতে ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের পরিবার নিশ্চিত নয়। অনেক বাবা মা তাদের সন্তানদের বাইরে বেরোতে বারণ করছেন, সমাজ মাধ্যমে কিছু লিখতে বারণ করছেন। কখন কি বিপদ আসে কেউ জানে না, কারণ এই ছাত্র জনতার নামে মৌলবাদী জঙ্গি দুষ্কৃতীরা মব জাস্টিস করছে, মব ভায়োলেন্স করছে। অতএব খুব সাবধানে থাকতে হবে ধর্মীয় সংখ্যালঘুদের। বেঁধে বেঁধে থাকুন, প্রতিরোধ করুন। আপনাদের উপর আক্রমণ হলে শান্তিপূর্ণভাবে প্রশাসনকে বারবার বলুন, চাপ দিন আপনাদের নিরাপত্তা দিতে।
কূটনৈতিক পথেও ভারত বিষয়টা দেখবে এবং দেখবে না, কোনো ফিউচার টেন্স নয়, দেখছে। সবকিছু প্রকাশ্য হয়ে বলা যায় না, কিন্তু এখনো আমরা ইউনূস সরকারকে সুযোগ দিতে চাই, সেই জন্য সাপ্লাই লাইনটা বন্ধ করিনি। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু তাদেরকে পথে নেমে জঙ্গি শাহির বিরুদ্ধে সরব হতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা তাদেরকে দিতে হবে। তারা যদি এই জঙ্গি জিহাদিদের ভয়ে ঘরে ঢুকে যান এবং এই সুযোগে নিয়ে জঙ্গিরা আস্ফালন করেন, সেটা খুব দুর্ভাগ্যের বিষয় হবে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো, কিন্তু জঙ্গি জিহাদিদের প্রতি আমাদের জিরো টলারেন্স। মাথা গুড়িয়ে দেব। এটা ভারতের অফিসিয়াল স্টান্স। জঙ্গিদের ধর্মপিতা বলেছেন না যে এটা শেখ হাসিনার ভারত নয়, এটা বুঝতে হবে। এই শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা বুঝতে হবে ভারতকে। ঠিক তো, এটা জঙ্গি জিহাদিদের বাংলাদেশ। বুঝেছি তো, সেই রকমের ব্যবস্থা নেবে, আন্তর্জাতিক মহলও নেবে, ভারতও নেবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।